ওকে, তাহলে আমরা উম কথা বলছিলাম মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে আমরা ইকোনমিক্সের তিনটা সমস্যার কথা বলবো। একটা হচ্ছে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। ওকে, তার মানে হচ্ছে কি উৎপাদন করা হবে আমরা যদি একটু সাম আপ করে বলি, এম, আমি কি পাট উৎপাদন করব আমার দেশের জন্য? আমার যে পতিত জমি আছে বা আমার জমি আছে, আমার জমিতে ফিক্সড, মানে আমার সম্পদ তো সীমিত। আমি প্রথম আমার এই এই যে সম্পদ সীমিত, তার মানে হচ্ছে আমার জমির পরিমাণ সীমিত। আমার দেশের মানুষের জন্য আমার পাট উৎপাদন করলে ভালো হবে নাকি ধান উৎপাদন করতে হবে, তার মানে হচ্ছে আমাকে ডিসাইড করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন, কিভাবে উৎপাদন করতে হবে। আমি কি যে ট্র্যাক্টর দিয়ে 10 একর জমি একদিনে চাষ করব, নাকি মানুষ মানুষ দিয়ে সেই পুরাতন পদ্ধতিতে গরু দিয়ে চাষ করব, যেখানে এই 10 একর করতে আমার 10 দিন লাগবে, কিন্তু মানুষ এমপ্লয়েড হবে আমার 100 জন। ওকে, যেহেতু এটা ম্যানুয়ালি করবে, অনেকগুলো মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, যেহেতু আমাকে চিন্তা করতে হবে আমি কি ক্যাপিটাল ইন্টেন্সিভ, মানে হচ্ছে আমি ট্র্যাক্টর মানে হচ্ছে ওখানে ইনভেস্ট করতেছি, মানে হচ্ছে মেশিন মেশিন দিয়ে করে ফেলতেছি, অথবা আমি কি চিন্তা করব যে আমার দেশের যে মানুষগুলা আনএমপ্লয়েড মানুষ আছে এখানে যেহেতু জনসংখ্যা বেশি, আমি কি অনেকগুলো মানুষকে এমপ্লয়েড করব কিনা। তার মানে হচ্ছে এই ডিসিশনটা নেওয়ার প্রক্রিয়াটাকে আমি কি ট্রেডিশনাল পদ্ধতি করব না আধুনিক ইনস্ট্রুমেন্ট নিয়ে করব, কিভাবে উৎপাদন করব। এরপর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, মানে এটা আলটিমেটলি এটা আমার আলটিমেটলি কে কার জন্য উৎপাদন করবে। এই তিনটা কোয়েশ্চেন সলিউশন করাও মানে অর্থনীতির একটা বিশাল পার্ট জুড়ে এই তিনটা কোয়েশ্চেন সলিউশন করেই থাকে। তাহলে এই তিনটা কোয়েশ্চেনে বেসিক্যালি পল স্যামুয়েলসন দিচ্ছে। তাহলে এই তিনটা সলিউশন যদি আমরা, এই যে আমি কথাগুলো বললাম, এগুলো যদি আমরা একটু এক্সপ্লেন করি, একটু যদি কথাবার্তা বলি, তাহলে প্রথম কথা হচ্ছে কি, এই সম্পদগুলা মানে আবার এই আধুনিক যে পদ্ধতি, উম, যে পল স্যামুয়েলসন তো এই তিনটা কোয়েশ্চেনের কথা বলছে, কিন্তু এই তিনটা কোয়েশ্চেনের সাথে বর্তমান ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য বা বর্তমানে পরিবর্তিত ব্যবস্থায় এই তিনটা কোয়েশ্চেনের সাথে অর্থনীতিবিদগণ আরো দুইটা কোয়েশ্চেন অ্যাড করছে। একটা হচ্ছে কি, প্রাপ্ত সম্পদ যেটা, এটার যথাযথ ব্যবহার, মানে কাম্য, মানে কাম্য ব্যবহার। কাম্য মানে হচ্ছে একদম ফুল ব্যবহারটা নিশ্চিত করতে হবে, মানে কিভাবে সম্পদকে দক্ষ ব্যবহার, আমাদের সম্পদ আছে তার ফুল ইউটিলাইজেশন, এটাকে বলা হয় কাম্য ব্যবহার মানে ফুল ইউটিলাইজেশন করতে পারতেছে কিনা। 5 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি বা উন্নতি সাধিত হচ্ছে, আলটিমেটলি আমি সব করতেছি ঠিক আছে, বাট আমার যে ইকোনমিক্যাল অ্যাডভান্সমেন্ট বা ডেভেলপমেন্ট বা প্রোগ্রেসিভ ওয়েতে যে ডেভেলপমেন্ট এটা হচ্ছে কিনা, মানে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের জায়গায় আমি আছি কিনা। মানে আমার তো কনস্ট্যান্ট থাকলে হবে না, কন্টিনিউ, যেহেতু আমার সবকিছু বাড়তেছে, খরচ বা সবকিছুই বাড়তেছে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা আমার হচ্ছে কিনা, আমার আসল জায়গায় ওইখানে হিট করতেছে কিনা, বা ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা বলি, মানে সত্যিকারের যে উন্নয়ন এটা হচ্ছে কিনা। তার মানে হচ্ছে এই দুইটা কোয়েশ্চেনের, তিনটা কোয়েশ্চেনের সাথে বা বাকি দুইটা কোয়েশ্চেন আধুনিক অর্থনীতিবিদরা যে কোয়েশ্চেনটা সলিউশন বা যে কোয়েশ্চেনটা নিয়ে আমাদের, এই দুইটা কোয়েশ্চেন নিয়ে বর্তমানে আমাদের ভাবতে হয়। তার প্রথম কোয়েশ্চেনটা যদি আমরা একটু এক্সপ্লেইন করি, প্রথম যে কোয়েশ্চেনটা একটু এক্সপ্লেইন করে, প্রথম কথা হচ্ছে কি, আমি কি কি পরিমাণ পণ্য কি পরিমাণ উৎপন্ন করব। প্রথম কোয়েশ্চেন যেটা, কি কি পণ্য কি পরিমাণ উৎপন্ন করতে হবে। তাহলে কেন কেন এটা করতে হবে, প্রথম কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ নিয়ে এই জিনিসটা আলোচনা করতে হবে। কারণ কেন, কি কি পণ্য উৎপাদন কেন করব, প্রথম কথা হচ্ছে কারণ কি, আমার অভাবের তুলনায় আমি হচ্ছে সম্পদের পরিমাণটা কি সীমাবদ্ধতা কেন করব। কি পণ্য, কারণ হচ্ছে আমার আমার তো অভাবের অভাব নাই, আমার পণ্য উৎপাদন, আমার আমার ডেইলি 100টা পণ্য লাগে, আমি কি 100টা পণ্য উৎপাদন করতে পারবো? নিশ্চয়ই আমি পারবো না, কারণ আমার ক্যাপাসিটি সীমিত। তাহলে কি কি পণ্য উৎপাদন করতে হবে, কারণ হচ্ছে কি, অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতার কারণে আমাকে প্রথমেই ঠিক করতে হবে আমি কি কি পণ্য উৎপাদন করব। কারণ কি, হাজারো পণ্য উৎপাদন করতে হয়, আমার অজস্র পণ্যের চাহিদা থাকতে পারে, বাট আমার সম্পদ তো সীমিত, ওই জন্য সব উৎপাদন করা সম্ভব না। ওই জন্য কি কি পণ্য অগ্রাধিকার ভিত্তিতে উৎপাদন করতে হবে এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করার জন্য কিছু প্যারামিটার রয়ে গেছে, একটা এই প্যারামিটার গুলা বুঝার যে ওয়েটা, এটাকে বলা হয় কি, পিপিসির মাধ্যমে এই পণ্যটা নির্বাচন করতে পারি আমরা।
আমরা যদি এটা এটা একটু পিপিসিটা আমরা পরে দিয়ে আর একটু পড়বো। উৎপাদন সম্ভাবনা রেখা, যদি আমরা বলি উৎপাদন সম্ভাবনা রেখা কি, উৎপাদন সম্ভাবনা রেখা যদি সংক্ষেপে বলি, ধরো আমার 100 টাকা আছে, আমি যদি এক্স পণ্য কিনি, দুইটা পণ্য আছে এক্স এবং ওয়াই, আমি এক্স কতটুক কিনতে পারবো সর্বোচ্চ এবং ওয়াই কতটুক কিনতে পারবো, একটা সীমা রেখা যদি দেওয়া হয়, একটা সীমা রেখা দিয়ে দিছে, এইটা হচ্ছে আমার সীমা রেখা, মানে এতটুক পর্যন্ত আমি যাইতে পারবো, মানে আমি এই পয়েন্টও কিনতে পারবো, এই পয়েন্টও করতে পারবো, এই পয়েন্টও করতে পারবো, এই পয়েন্টও করতে পারবো। এই পয়েন্ট মানে কি, যেখানে এক্স এবং ওয়াই এর কম্বিনেশনে আমার যা বাজেট আছে, আমার যা সম্পদ আছে, তার কম্বাইন রূপে একটু পর্যন্ত যাইতে পারে, আমি এই বিন্দুতে যাইতে পারবো না, অথবা এই বিন্দুতেও করব না। কারণ কি, এখানে হচ্ছে অর্জনযোগ্য পয়েন্ট বলা হয়, এটাকে অর্জনযোগ্য পয়েন্ট বলা হয়। আর এটা অর্জনযোগ্য, কিন্তু আমার সম্পদগুলো ইউটিলাইজ হবে না, তার মানে হচ্ছে ইউটিলাইজ হওয়ার জন্য সব ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য এই পয়েন্টগুলো আমার জন্য রাখা, এই পয়েন্ট, এটাকে সংক্ষেপে পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা বাংলায় উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়। আমরা এই রেখার সাহায্যে আমরা কি করতে পারি, এই বিষয়টা বর্ণনা করতে পারি। তাহলে আমরা যদি একটু গ্রাফটা একটু আলোচনা করি। আমরা যদি গ্রাফটা নিয়ে একটু কথাবার্তা বলি, প্রথমে হচ্ছে কি, যে কোনো গ্রাফ আঁকবো আমরা পরে দিয়ে, আম, আমরা গ্রাফ আঁকার জন্য আমরা সংক্ষেপে যাচ্ছি, ওই জন্য, নাহলে আমরা গ্রাফটা আঁকবো। আহ, যেমন আমরা যদি গ্রাফটা আঁকি, এটা হচ্ছে গ্রাফটা। আমরা যে গ্রাফটা আঁকি এটা, এটা যদি লিখি চিত্রে ওএক্স অক্ষ, যে কোনো চিত্রগুলো আমরা আশা করি আমরা কয়েকটা ক্লাসের পর আমরা নিজেরাই আঁকবো, নিজেরাই এক্সপ্লেন করতে পারবো, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। চিত্রে ওএক্স অক্ষ বরাবর হচ্ছে কি, এক্স পণ্য, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই পণ্য নির্দেশ করে। ওকে। আর আমরা যদি একটা পিপিসি, এবি হচ্ছে একটা পিপিসি রেখা, এটা হচ্ছে একটা পিপিসি রেখা, যেখানে আমরা আমরা যদি এরকম আঁকি, এই পয়েন্টে, দুইটা পয়েন্ট পাই আমরা, এটা সিম্পলি এটাই, গ্রাফটা হচ্ছে এটাই। যেখানে যে কোনো কিছু আমরা আঁকতে পারি। এটাকে আমরা এক্স এবং টি বলতে পারি। ওকে। তাহলে আমরা যদি এক্সপ্লেন করি, কি এক্সপ্লেন করলে, আমি আগের চিত্রটা একটু, রেডিমি চিত্র যদি নিয়ে আসি, এই চিত্রটাই আমি আঁকছি, সিম্পলি এটাই, এস এবং টি। ওকে। তাহলে কি, চিত্রে ও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, চিত্রে ও এক্স অক্ষ বরাবর হচ্ছে এক্স পণ্য, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই পণ্য নির্দেশ করে, যেটা এটা লিখছি। এ বি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এই যে এ বি, এটা হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা, এটা এভাবে আঁকলাম। এরপর প্রথমে হচ্ছে ওএম পরিমাণ এক্স পণ্যের জন্য, ওএন পরিমাণ ওয়াই পণ্য, যেটা এস বিন্দুতে সেট করে।
ওকে, সীমিত সম্পদে ওয়ে পরিমাণ এবং ওবি পরিমাণ উৎপাদন করা সম্ভব। আমি যদি সবগুলো পণ্য এক্স উৎপন্ন করি তাহলে ওবি পরিমাণ, আর ওয়াই করলে হচ্ছে ওয়ে পরিমাণ উৎপাদন করা সম্ভব। ওকে, প্রশ্ন হলো কি, এক্স এবং ওয়াই পণ্যের জন্য উৎপাদন করা, আবার এক্স পণ্য এবং ওয়াই পণ্যের জন্য ওয়াই পণ্যের উৎপাদন বেশি হয় এস বিন্দুতে। একটা হচ্ছে এস বিন্দু আর একটা হচ্ছে কি এস বিন্দুতে কি, এই এস বিন্দুতে হচ্ছে এক্স পণ্যের পরিমাণ হচ্ছে ওএম, ওএম হচ্ছে কি এস বিন্দুতে, আর এস বিন্দুতে ওএম হচ্ছে এক্স, আর ওএন হচ্ছে তোমার ওএন হচ্ছে এই একটু পর্যন্ত হচ্ছে ওয়াই পণ্য। তাহলে এখানে এক্স পণ্য হচ্ছে কম, এখানে হচ্ছে কম, আর ওয়াই পণ্য হচ্ছে বেশি এস বিন্দুতে। আবার টি বিন্দুতে আমি আমার যা বাজেট আছে, আমার যে রিসোর্স আছে এগুলো ব্যবহার করে আমি ও এম প্রাইম পর্যন্ত এক্স পণ্য, এক্স পণ্য একটু, আর ওএন, সরি, এক্স পণ্য হচ্ছে ওএম প্রাইম, ওএম প্রাইম পর্যন্ত একটু, আর ও এন প্রাইম পর্যন্ত ওয়াই পণ্য। তাহলে আমার এখানে এক্স পণ্য হচ্ছে বেশি আর ওয়াই পণ্য হচ্ছে কম। সোজা কথা হচ্ছে এটাই আমি গ্রাফে প্রেজেন্ট করব বা গ্রাফে লিখবো। তাহলে আমি যদি বলি আমার পণ্য নির্বাচন করা, আমি কি এক্স পণ্য বেশি করব না ওয়াই পণ্য বেশি করব, এটা আমার নির্ভর করবে আমার চাহিদা কি। কাজে সিদ্ধান্ত নিতে হবে যে এক্স এবং ওয়াই পণ্যের মধ্যে কোনটি অধিক পরিমাণ উৎপন্ন করা হবে। ঠিক আছে, তার মানে আমার পণ্য নির্বাচন করা এটাই হচ্ছে এটার কাজ, কি কি পণ্য কি পরিমাণ উৎপন্ন করব। আমি কি এই দুইটা পণ্যের মধ্যে এক্স পণ্য বেশি করব না ওয়াই পণ্য বেশি করব, এটা আমার সিচুয়েশন পরিস্থিতির উপর বেস করে আমি করব এটা। এই যে প্রক্রিয়াটা, এটাই এই গ্রাফের মধ্য দিয়ে দেখানো হয়েছে যে কি পণ্য কি পরিমাণ উৎপন্ন করে। আমি কি ওএম পরিমাণ করব, তখন কিন্তু আমাকে একটা না একটা ছেড়ে দিতে হবে, যেটা আমরা পরে দিয়ে সুযোগ বিয়ের মধ্য দিয়ে এই আলোচনাটা করব। এরপর আহ 2 নম্বর যে বিষয়টা, এটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে আমি এই উৎপাদনটা করব। তাহলে কিভাবে উৎপাদন করা হবে, এটাও সেম। প্রথমে হচ্ছে কি, যে নির্বাচিত পণ্য নির্বাচিত করে ফেলছি, আমি আমি ধান উৎপন্ন করতে পারি অথবা পাট উৎপন্ন করতে, প্রথম কোয়েশ্চেন আমার শেষ, সলিউশন শেষ। এরপর আমি কোন পদ্ধতিতে, যদি ধান উৎপাদন করে তাহলে কোন পদ্ধতিতে ধানটা উৎপাদন করা হবে, এটাও একটা মৌলিক সমস্যা। এবং উৎপাদনের কারণ কি, আমি যে উৎপাদন করব এটার উপকরণ তো সীমিত। ঠিক আছে, কারণ কি ধান উৎপাদন করার জন্য, যেমন আমি যদি এক্সাম্পল বলি, ধান উৎপাদন করার জন্য কোনো জমিকে কাঠের লাঙ্গল দিয়ে চাষ করা হয়, যেটা আমি এক্সাম্পল হিসেবে বলছিলাম, অথবা ট্রাক্টর দিয়ে চাষ করা। তাহলে কি লাঙ্গল দিয়ে চাষ করা হয় অথবা ট্রাক্টর দিয়ে চাষ করা হয়। প্রথমদের ক্ষেত্রে যখন লাঙ্গল দিয়ে চাষ করব আমার কি শ্রম বেশি লাগবে, আর যদি ট্রাক্টর দিয়ে চাষ করে তাহলে মূলধন বেশি লাগবে। আবার বলতেছি, আমার আমার এখানে আমার প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি কোন পদ্ধতি উৎপাদন করবো, আমি কি লাঙ্গল দিয়ে করব না ট্রাক্টর দিয়ে করব। আবার এটাও জানি যদি লাঙ্গল দিয়ে চাষ করে তাহলে মানুষ বেশি লাগবে, আর ট্রাক্টর দিয়ে লাগলে মূলধন বেশি লাগবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমি কি বেশি শ্রম দিব না বেশি মূলধন দিব। এটাও একটা উৎপাদনের প্রধান কৌশল। ওকে, এটাও যদি আমরা গ্রাফে প্রেজেন্ট করি, তাহলে এটাও একটা পদ্ধতির মাধ্যমে করতে হয়। এটা হচ্ছে এটা চিত্র ওয়াক্স অক্ষ বরাবর হচ্ছে শ্রমের পরিমাণ নির্দেশ করে, একই জিনিস ওয়াই অক্ষ বরাবর হচ্ছে মূলধনের পরিমাণ নির্দেশ করে। ওকে, আমি যদি শ্রম যদি ওএম হয়, ওএম সমান হচ্ছে শ্রম হয়, তাহলে মূলধন বেশি, যেটা এ বিন্দুতে। আমি যদি এ বিন্দুতে ওএন পরিমাণ হচ্ছে কি মূলধন, তার মানে আমি যখন মূলধন দিব তখন হচ্ছে এই এ বিন্দুটাকে চয়েস করব। আর আমি যদি বি বিন্দুটাকে চয়েস করি, মানে বি বি পদ্ধতিতে যাই, তখন ওইখানে হচ্ছে শ্রমের পরিমাণ বেশি, মানে ওএম পরিমাণ হচ্ছে শ্রম, আর ওএন ওয়ান পরিমাণ হচ্ছে মূলধন। তার মানে আমি কোনটা বেছে যাবো, লেবার ইন্টেন্সিভ মানে শ্রম গণ না মূলধন গণ। দুইটা পদ্ধতির মাধ্যমে যে কোনো একটা পদ্ধতি আমরা আমাদের বেছে নিতে হবে। তাহলে এটাকে যদি আমরা একটু
এক্সপ্লেন করি। তাহলে কি চিত্রে, তাহলে ওএক্স অক্ষ বরাবর হচ্ছে শ্রম এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে মূলধন নির্দেশ করে। ইপি হচ্ছে একটা সম উৎপাদন রেখা। এই সম উৎপাদন রেখা সম্পর্কে আমরা পরে দিয়ে আলোচনা করব, যার সবগুলো বিদ্যুৎ উৎপাদন। সম উৎপাদন রেখা মানে হচ্ছে যেখানে উৎপাদন সম, মানে হচ্ছে আমি এত উৎপাদন করলো, 10 একক উৎপাদন করব, বিট উৎপাদন করলো 10 একক উৎপাদন, ওই জন্য এই রেখাটাকে বলা হয় সম উৎপাদন রেখা। মানে আমি 10 জন মানুষ দিয়ে করতেছি, মানে বেশি মানুষ দিয়ে কাজ করতেছি অথবা বেশি টাকা দিয়ে কাজ করছে, উৎপাদন কিন্তু সেম। মানে উৎপাদন সেম হিসেবে ধরা হয় এবং দুইটা বিন্দুতে উৎপাদন। তাহলে 10 একক ধান উৎপাদন করতে গিয়ে এ বিন্দুতে, ওই যে যেটা এ বিন্দুতে হচ্ছে কি, এ বিন্দুতে হচ্ছে বেশি মূলধন দরকার হয়, আবার বি বিন্দুতে অধিক শ্রমের প্রয়োজন হয়। তাহলে কি আমি এ বিন্দুতে যাব, যেটাকে লেবার ইন্টেন্সিভ বলতেছে, আর নাকি বি বিন্দুতে যাব, সরি যেটাতে ক্যাপিটাল ইন্টেন্সিভ, আর বি বিন্দু হচ্ছে লেবার ইন্টেন্সিভ মানে লেবার। তাহলে এই যে দুইটা পদ্ধতির মধ্যে যেটা নির্ধারণ করা, এই জিনিসটাকে বলতেছি আমরা তৃতীয় সমস্যা। এরপর কার জন্য উৎপাদন করা হবে, অর্থনীতির তৃতীয় সমস্যা। এই সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে কার জন্য উৎপাদন করা হবে। লেখাগুলো কি বোঝা যাচ্ছে সবাই? জি। যাচ্ছে। লেখা ক্লিয়ার একদম? ওকে। হুম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে থামায়। আমি আমি তো একটু সবকিছু চিন্তা করেই মানে একটু মিডিয়াম বা অনেক সময় স্পিডে যাচ্ছি, বুঝতে পারছি। তোমরা যদি মনে করো যে না এই জায়গায় বুঝতেছি না, তাহলে আমাকে বলবা যে কোয়েশ্চেন করবা, সমস্যা নেই, মাঝখানে কোয়েশ্চেন করতে পারো, প্রবলেম নেই। কার জন্য উৎপাদন করা হবে, ওকে। তাহলে কার জন্য উৎপাদন করা হবে, বেসিক যে প্রবলেম হচ্ছে কি, এটা হচ্ছে একটা 3 নাম্বার কোয়েশ্চেন, আমি কার জন্য করব। তাহলে আমি বেসিক্যালি আমি যে উৎপাদন করব, আমি যদি একটা এক্সাম্পল দিই, সবচেয়ে বড় এই এক্সাম্পলটা একটু পড়লে আমাদের কার জন্য উৎপাদন, যেমন 10 জন ব্যক্তি কাজ করলো, 15 একর পণ্য উৎপাদন করতেছে। কার জন্য মানে কি, এখানে ব্যক্তি একদম, আমি কার জন্য উৎপাদনটা করতেছি, 10 জন ব্যক্তি কাজ করে 15 একক পণ্য উৎপাদন করলো, ঠিক আছে, কারণ দুইটা প্রবলেম সলভ হয়ে গেছে আমাদের। আমি কি উৎপাদন করব, কোন পদ্ধতি উৎপাদন করব, প্রথমে হচ্ছে ধান চাষ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি, এরপর চিন্তা করতেছি আমি লাঙ্গল দিয়ে চাষ করবো, তার মানে চাষ হয়ে গেছে, আমার উৎপাদন হয়ে গেছে। এখন 10 জন ব্যক্তি মিলে যদি 15 একক পণ্য উৎপাদন করে, এখন সমবন্টন নীতিমালা প্রয়োগ করলে তাহলে কি 15 একক এই 10 জনের মধ্যে দিয়ে যদি ভাগ করি, তাহলে 15, 10 ডিভাইডেড 15 মানে হচ্ছে 1.5 একর, প্রতিজন মানুষ 1.5 একক করে পাবে। কিন্তু সমবন্টন আমরা যেহেতু 10 জন উৎপাদন করছে, 10 জনকে দিয়ে দিচ্ছি, কিন্তু সমাজে কি ওই 10 জন মানুষই আছে যারা উৎপাদনের সাথে জড়িত ছিল, মানে ডিরেক্টলি তারা উৎপাদন ক্ষম মানুষ বলতেছে, ওরা হচ্ছে 10 জন। কিন্তু সমাজে এমন কিছু মানুষ থাকে যারা উৎপাদনে সরাসরি অংশগ্রহণ করতে পারে, এরকম হচ্ছে দুইটা শ্রেণী, হচ্ছে কারা, একজন বৃদ্ধ থাকতে পারে আর একজন শিশু থাকতে পারে। এইরকম আরো 5 জন মানুষ আছে যেখানকার মধ্যে 2 জন বৃদ্ধ আর 3 জন শিশু। তার মানে হচ্ছে যদি সমবন্টন থাকে তাহলে এরা তো পাবে না, এই 5 জন তো বাদ যাবে গা, তার মানে এই 5 জন কি না খেয়ে থাকবে, এই 5 জন কি না খেয়ে থাকবে। তার মানে যদি আমি বন্টনে যাই, কার জন্য উৎপাদন করব, তার মানে হচ্ছে আমার এই 10 জনের সাথে আমার ওই 5 জনকে অ্যাড করতে হবে, 15 জন। তার মানে 15 জনে 15 একক, তার মানে প্রতিজন 1 একক হবে। কাজেই যে সবসময় সমবন্টন হবে এরকম না, তাহলে সমস্যা হলো সমবন্টন ও ন্যায় বন্টনের মধ্যে সমন্বয় সাধন, সমবন্টন এবং ন্যায় বন্টন এই দুইটার মধ্যে মানে সমন্বয় আমার সাধন করতে হবে। একটা হচ্ছে মানুষ কাজ করছে ঠিক আছে, কিন্তু আমাকে মানুষ যাতে না খেয়ে থাকে, মানে একটা শ্রেণী যাতে না খেয়ে না থাকে, ওই ব্যবস্থাও করতে হবে। ওই জন্য আমাকে এমন ভাবে সমন্বয় করতে হবে, সমবন্টন এবং ন্যায় বন্টনের মধ্যে সমন্বয় করাও অর্থনীতির কাজ। এই তিনটা হচ্ছে বেসিক 3টা কোয়েশ্চেন বা মৌলিক সমস্যা বলে থাকি, এগুলা নিয়ে অর্থনীতি আলোচনা করে থাকে আর কি। আম, এই 3টা কোয়েশ্চেন নিয়ে, মৌলিক সমস্যা নিয়ে যে কথাবার্তা বললাম, মানে কারো কোনো সমস্যা থাকলে ফিল ফ্রি, যেখানে হয়তো আমারও অনেক লিমিটেশন থাকতে পারে, বা তোমাদের, কারণ হচ্ছে তোমাদের সাথে তো ইন্টারাকশন ফার্স্ট ক্লাস বা অর্থনীতি নিয়ে ফার্স্ট ক্লাস, ওই জন্য বলবো হচ্ছে কি, ফিল ফ্রি যে এই এইটা, বা কোনো সাজেশন থাকলে বলতে পারো, বা কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো।
তাহলে কি উৎপাদন করা হবে যদি এক লাইনে বলি, আমার মানুষের জন্য কি আমি গম উৎপাদন করব না পাট উৎপাদন করব? আর কিভাবে উৎপাদন করা হবে যদি বলি, এই ধান গম একটা সিলেক্ট করা হবে, কিভাবে উৎপাদন করবো? আমি কি ট্রাক্টর দিয়ে করব, নাকি আমি হাল চাষ বা ট্রেডিশনাল পদ্ধতি চাষটা করব? আর কার জন্য করব? আমার কি শুধুমাত্র যে যে উৎপাদনের সাথে সরাসরি জড়িত, না সকল মানুষের জন্য উৎপাদন করব? এই বেসিক তিনটা কোয়েশ্চেন হচ্ছে একটু, এই এই প্রশ্নগুলোর আনসার করাটাই হচ্ছে আমার এই মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে আনসার করতে পারাটাই হচ্ছে কাজে হচ্ছে অর্থনীতির কাজ। ওকে, আর কারো কোনো জি স্যার, কোয়েশ্চেন থ্যাংক আছে? ইউ। স্যার, প্রথম অধ্যায় থেকে কি ম্যাথ আসবে অথবা চিত্র আসতে পারে, নাকি না না সবই না আসতে না পারে? প্রথম অধ্যায় থেকে বেসিক জিনিসগুলাই আমরা যেগুলো আলোচনা করতেছি ওইটা আমরা একটা কারণ সাজেশন স্যার দিয়ে আমরা তো দিব, প্রশ্ন। তোমাদের তোমাদের একটা গাইডলাইন দিব আমি এই এটা নিয়ে একটু কথাবার্তা বলবো। আমরা জাস্ট এখানে মানে ইকোনমিক্সে একটু বেসিক জিনিসগুলো আলোচনা করতেছি, এরপরে হচ্ছে তোমাকে কি আসবে আসবে না এটা নিয়ে একটু আউটলাইন দিব, একদম কনক্রিট একটা ঠিক আইডিয়া আছে দিয়ে স্যার। দিব তোমার পরীক্ষার জন্য কোনটা কোনটা পড়বা। এরপরে এই অধ্যায়ের এটা হচ্ছে কি অর্থনৈতিক ব্যবস্থা বা এই অধ্যায়ের সাথে জড়িত যে আরেকটা টপিকস, এটা নিয়ে আমরা আলোচনা করবো। এটাকে বলতেছে কি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা বা সমাজ বলতে কি বুঝো, মানে এই যে আমরা অর্থনৈতিক ব্যবস্থা, সোজা কথা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থাটা কি, এটা যদি বলি যে এই অর্থ ব্যবস্থা আমরা আহ, আমরা যে আলোচনাটা করতেছি, যে অর্থনৈতিক সমস্যার কথা বলতেছি, অর্থনীতি মানে আমরা যে বেসিক্যালি এটা সমাজের উপরে তো নির্ভর করে আছি বা সমাজ ব্যবস্থার উপর কথাবার্তা বলতেছি। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলা এই বৈশিষ্ট্যগুলাকে আলোচনা করতে গিয়ে বেসিক্যালি মানে আমাদের যে সমাজ ব্যবস্থা বা কোনো কোনো সমাজ ব্যবস্থা হচ্ছে খুব সরকার নিয়ন্ত্রণ করতেছে, কোনো কোনো সমাজ ব্যবস্থা একদম ফুল ফ্রি মানে পুরো বিশ্ব জুড়ে, আবার কোনো কোনো সমাজ ব্যবস্থা আছে কি ধর্মীয় রীতিনীতি নিয়ে প্রচলিত। এই যে এটার উপর ভিত্তি করে এই যে আমাদের অর্থ ব্যবস্থা কিরকম হবে, আমাদের সমাজ ব্যবস্থা কিরকম হবে, সবকিছু মিলে বর্তমানে যে অর্থ ব্যবস্থাগুলো বা বিকল্প অর্থ ব্যবস্থা বা অর্থনৈতিক সমাজ ব্যবস্থা বলতে পারি যে প্রচলিত আছে, এইরকম আমাদের চারটা অর্থ ব্যবস্থা প্রচলিত আছে পুরো বিশ্ব জুড়েই। এগুলা কি কি? প্রথম কথা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, যেটাকে আমরা বলতে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এটার ঠিক বিপরীতটা হচ্ছে কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তিন নাম্বার হচ্ছে এই দুইটার মিশ্রণই হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। আর ফুল ডিফারেন্ট যেটা হচ্ছে ধর্মীয় আইন কানুন রীতিনীতি অনুসারে যে অর্থ ব্যবস্থা, এটাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলি। আমরা যদি এইটাকে মানে এই চারোটাকে যদি আমি একটু কনসাইসলি একদম এক লাইনে বা একটু বোঝার চেষ্টা করি, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা উম, আমরা প্রথমে একটু কাকে বলে গুলো যদি আমরা চারটা কাকে বলে যদি একটু দেখি, তাহলে আমরা মোটামুটি একটু আইডিয়া হবে। প্রথম যে অর্থ ব্যবস্থা এটা হচ্ছে কি সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। এটা কাকে বলে? মানে প্রথম কথা হচ্ছে এগুলার তোমাদের বৈশিষ্ট্যগুলো আসে। হ্যাঁ, আমি বৈশিষ্ট্যগুলো নিয়ে খুব বেশি কথাবার্তা বলবো, কারণ হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো একটার সাথে একটা ইন্টারিলেটেড। তুমি যে কাকে বলে তা ভালো করে পারো, বৈশিষ্ট্যগুলো অনেকগুলো বৈশিষ্ট্য এর থেকে তুমি বের করে লিখতে পারবা। যেমন আমি যদি বলি এটা হচ্ছে কি সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ নিয়ন্ত্রণ সমাজ, এটা কোনটা সমাজতান্ত্রিক চলে আসছে।
আমরা আগে 1 নাম্বারটা পড়ি, যেটাকে বলতেছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। এটা কি? ওকে, আমরা যে পুঁজিবাদী অর্থব্যবস্থার কথা বলতেছি, সোজা কথা হচ্ছে এখানে এই যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সরকারের হস্তক্ষেপ থাকে না। এখানে সোজা কথা হচ্ছে যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না, এখানে কি থাকবে? ব্যক্তি উদ্যোগ থাকবে। তাহলে কি দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে, একটা সবচেয়ে বেশি পয়েন্ট হচ্ছে এখানে গভর্নমেন্টের ইন্টারফেয়ার থাকবে না, একদম গভর্নমেন্ট কোনো। আমি যদি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলি, যেমন মানে আমেরিকান অর্থব্যবস্থা, এখানে অথবা আমাদের পৃথিবী প্রায় জুড়ে মিক্সটা বেশি, মানে যে অর্থনৈতিক ব্যবস্থা সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, এখানে তুমি যা ইচ্ছা, ব্যক্তি স্বাধীনতা অনেক বেশি থাকে, এবং ব্যক্তিগতভাবে মুনাফা অর্জনের জন্য তুমি যে কোনো কিছু করতে পারবা, বা সকল ইকোনমিক অ্যাক্টিভিটিস তোমার ব্যক্তি উদ্যোগ বা মুনাফাকে কেন্দ্র করা হবে। সোজা কথা হচ্ছে এটা, যেখানে কোনো সরকারের হস্তক্ষেপ থাকবে না, সকল কার্যক্রম হবে, অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হবে এটাকে মুনাফা অর্জনের উদ্দেশ্য হিসেবে। এটাকে পুঁজিবাদী অর্থব্যবস্থা বলা, যেটার অপর নাম হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ঠিক এটার বিপরীতে, যখন যখন সরকারের হস্তক্ষেপ থাকবে, যখন সরকারের হস্তক্ষেপ থাকবে, সোজা কথা হচ্ছে যে প্রত্যক্ষ এবং পরোক্ষ নিয়ন্ত্রণ থাকবে, যেখানে সব জিনিস থাকবে রাষ্ট্রীয় মালিকানাধীন। এখানে কেউ কেউ ব্যক্তিগত সম্পত্তির মালিক এই ওয়ার্ডটা থাকবে না। এখানে মেইন প্রফিট মোটিভ থাকবে না, জনকল্যাণই হচ্ছে একমাত্র মোটিভ। সবগুলা কেন্দ্রীয়ভাবে মনিটর করবে যে অর্থ ব্যবস্থার মাধ্যমে। ওই অর্থ ব্যবস্থাটাকে বলা হয় পরিকল্পিত বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এরপর আম, 3 নাম্বারটা যদি বলি, এটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, যেটা হচ্ছে কি এখানে সরকারের নিয়ন্ত্রণও থাকবে, আবার ব্যক্তি স্বাধীনতাও থাকবে। সোজা কথা হচ্ছে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক এই দুইটার মিশ্রণ যেখানে হবে, যেখানে হচ্ছে ব্যক্তি মালিকানাধীন থাকবে। যেমন আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমাদের দেশে যেমন ওয়াসা আছে, ওয়াসার মতো প্রতিষ্ঠান আছে, আবার বিভিন্ন মুদির দোকানও আছে, বা তোমার বিভিন্ন যেমন আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিও আছে, যেটা ব্যক্তি মালিকানাধীন, ব্যক্তি একদম ফুলি যে কোনো স্বাধীন অনেক বিজনেস। ওয়াসা বললাম কেন, এটা পুরোটাই হচ্ছে সরকার কেন্দ্রিত, মানে ব্যক্তি সরকার মালিকানাধীন, যেখানে মেইন উদ্দেশ্য হচ্ছে প্রফিট না, জনগণের কল্যাণ। ওয়াসা মানে হচ্ছে কারা, যেমন পিডিবি হইতে পারে, সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান যেগুলো সরকার 100% মালিকানাধীন। আবার আমার দেশে যেমন যদি গার্মেন্টস এর কথা চিন্তা করি, প্রায় গার্মেন্টস হচ্ছে ব্যক্তি মালিকানাধীন, 100% ব্যক্তি মালিক। তার মানে হচ্ছে যখন দুইটা মিশ্রণ থাকবে, গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক, তখন আমরা বলতেছি মিশ্র অর্থ ব্যবস্থা। 4 নম্বর হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা, যেখানে ইসলামের বিধিবিধান, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি কোনো অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়, তখন তাকে আমরা ইসলামী অর্থ ব্যবস্থা বলি। এটাকে শরীয়তের বিধিবিধান দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় যে অর্থ ব্যবস্থা, এটাকে আমরা বলতেছি ইসলামী অর্থ ব্যবস্থা। এখন এই অর্থ ব্যবস্থাগুলো যদি আমরা একটু আইডিয়া পেতে চাই, এই অর্থ ব্যবস্থাগুলোর সম্পর্কে যদি আমরা ফুল কনক্রিট আইডিয়া পেতে চাই,